EEE 337 ডিজিটাল সিগন্যাল প্রসেসিংয়ে মডিউল 5 আমরা শুরু করতে যাচ্ছি। মডিউল 5 এর টপিক হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন এবং ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন। আমরা টপিকে যাবার আগে আমরা প্রথমেই এই টপিকের থিওরিটিক্যাল কনসেপ্ট নিয়ে আমরা প্রথমেই আলোচনা করে নিব। থিওরিটিক্যাল কনসেপ্ট নিয়ে বলতে গেলে সবার প্রথমে বলতে হয় অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন নিয়ে। আমরা যদি চিন্তা করি যে আমাদের কাছে যদি একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল থাকে, যদি আমরা চিন্তা করি যে আমাদের কাছে একটা সাইনোসয়েডাল সিগন্যাল আছে যেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, এবং সেই সিগন্যালটাকে আমরা যদি সিটি দিয়ে আমরা ডিনোট করি তাহলে সি অফ টি এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, সাইনোসয়েডাল সিগন্যাল। তাহলে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে ডিসক্রিট টাইম সিগন্যালে পরিণত করা। অর্থাৎ এখানে যে সিটি আমরা নিয়েছি সেই সিটি সিগন্যালকে সি অফ এন এই সিগন্যালে পরিণত করতে পারলেই মূলত কন্টিনিউয়াস টাইম সিগন্যালটি একটা ডিসক্রিট টাইম সিগন্যালে পরিণত হবে। সেক্ষেত্রে আমাদের যে এক্স এক্সিসটা টি এর ছিল সেটা এখন পরিবর্তিত হয়ে সেই এক্সিসটা এখন স্মল এন এর হয়ে যাবে, যেখানে স্মল এন হচ্ছে নাম্বার অফ স্যাম্পলস, অর্থাৎ স্যাম্পলসের টাইম ইনস্ট্যান্টটাকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ এইখানে যে সাইনোসয়েডাল সিগন্যালটা আছে এই সাইনোসয়েডাল সিগন্যালের কন্টিনিউয়াস ভার্সন থেকে আমরা যখন যদি এর ডিসক্রিট ভার্সন তৈরি করতে চাই তাহলে সিগন্যালটা দেখতে অনেকটা এই রকম হবে, তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, এটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল, যেটা আমাদের অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের ফার্স্ট স্টেপ। তাহলে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনে আমরা প্রথম স্টেপ হিসেবে স্যাম্পলিং করব, তারপর করব কোয়ান্টাইজেশন, দেন আমরা এনকোডিং করব। এখন স্যাম্পলিং করার প্রশ্নটা যখনই চলে আসে তখন একটা বিষয় চলে আসে যে আমরা কোন ইনস্ট্যান্সে আমরা স্যাম্পল করব। অর্থাৎ এই যে আমি স্যাম্পলগুলো নিয়েছি, যেমন এই যে সাইনোসয়েডাল সিগন্যালটাকে এটার আমরা ডিসক্রিট টাইম ভার্সন তৈরি করলাম সি অফ এন, সেখানে আমরা 6টা স্যাম্পল আমরা এখানে কনসিডার করেছি। তাহলে কটা স্যাম্পল আমাদের নিতে হবে সেই লিমিটটা আসলে কে বলে দিবে, অর্থাৎ কয়টা স্যাম্পল আমরা নিব এবং এখানে কতটুকু ফ্রিকোয়েন্সিতে অথবা কতটা ডেন্সিটিতে আমাদের এই স্যাম্পলগুলো থাকবে সেটা আসলে কে ডিটারমাইন করে দিবে। সেটা ডিটারমাইন করার জন্য আমাদের ফিক্সড একটা থিওরাম আছে যেটাকে আমরা বলি স্যাম্পলিং থিওরাম অথবা নাইকুয়েস্ট থিওরাম। সেই স্যাম্পলিং থিওরাম কি বলে আসলে? সেই স্যাম্পলিং থিওরাম বলে, আমরা যদি এখানে স্যাম্পলিং থিওরাম লিখি, তাহলে সেই স্যাম্পলিং থিওরাম কি বলে? স্যাম্পলিং থিওরাম বলে যে এরকম যদি একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল থাকে এবং সেই টাইম সিগন্যালের যদি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এফ ম্যাক্স হয়, যে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল সেটার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট হচ্ছে এফ ম্যাক্স, তাহলে সেই সিগন্যালটাকে, সেই কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে আমি যদি ডিসক্রিট টাইম সিগন্যালে পরিণত করতে চাই তাহলে আমাদের স্যাম্পল করতে হবে। এভাবে আমাদের ছোট ছোট অংশে ভাগ করে নিতে হবে, স্লাইস করে নিতে হবে। এখন সেই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা কত হবে? তাহলে এটাকে যখন আমরা ডিসক্রিট টাইম সিগন্যালে পরিণত করব তখন আমাদের কী নিতে হবে? স্যাম্পল করতে হবে, অর্থাৎ একটা রেটে আমাদের স্যাম্পল করতে হবে। তাহলে সেই ফ্রিকোয়েন্সিটা কত? সেই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। তাহলে স্যাম্পলিং থিওরি অনুযায়ী যদি আমাদের কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হয় এফ ম্যাক্স, তাহলে সেই সিগন্যালটাকে আমি স্যাম্পল করতে পারবো যদি আমরা এই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির অ্যাটলিস্ট দ্বিগুণ কিংবা তার থেকে বেশি রেটে আমরা স্যাম্পল করি। মিনিমাম লিমিট হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির দ্বিগুণ রেটে স্যাম্পল করতে হবে অথবা তার থেকে বেশি রেটে স্যাম্পল করতে হবে। তবে এখানে আমরা মিনিমাম লিমিটটাই ব্যবহার করব। তা অর্থাৎ মিনিমাম লিমিটটা কি? মিনিমাম লিমিট হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু টুয়াইস অফ দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অফ অ্যানালগ সিগন্যাল। এটা হচ্ছে আমাদের স্যাম্পলিং থিওরাম। এবার আমরা আসি, প্রত্যেকটা সিগন্যালেরই আসলে হোক সেটা কন্টিনিউয়াস কিংবা ডিসক্রিট, প্রত্যেকটা সিগন্যালেরই আসলে
ফ্রিকোয়েন্সি থাকে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। তাহলে তার কি আছে, তার অ্যাম্পলিটিউড আছে, তার ফ্রিকোয়েন্সি আছে, তার ফেজ আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার ফেজ ডিফারেন্স হচ্ছে 0, এখানে তার ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 0, কিন্তু তার কিন্তু এখানে একটা ওমেগা আছে, অ্যাঙ্গুলার ভ্যালোসিটি আছে, ঠিক আছে। আর অ্যাঙ্গুলার ভ্যালোসিটি ওমেগাকে আমরা প্রকাশ করতে পারি ওমেগা ইকুয়াল টু টুয়াইস পাই এফ, টুয়াইস পাই এফ। তাহলে এখানে যে ওমেগাটা আমি পেলাম সেই ওমেগাটা হচ্ছে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালের অ্যাঙ্গুলার ভ্যালোসিটি ওমেগা, আর এখানে যে ক্যাপিটাল এফটা আমরা পাচ্ছি এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল অথবা কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি। এই ক্যাপিটাল এফটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি। এবার আসি, এই যে এই কন্টিনিউয়াস টাইম সিগন্যাল থেকে আমরা একটা ডিসক্রিট টাইম সিগন্যাল সি অফ এন বের করলাম, তারও কিন্তু একটা কি আছে, ওমেগা আছে, অ্যাঙ্গুলার ভ্যালোসিটি আছে। তাহলে সেই ওমেগাকে আমরা প্রকাশ করি আসলে এইভাবে, এই সিম্বল দিয়ে। এটার নাম হচ্ছে ক্যাপিটাল ওমেগা, এটার নাম হচ্ছে স্মল ওমেগা, এটার নাম হচ্ছে ক্যাপিটাল ওমেগা। তাহলে এই ক্যাপিটাল ওমেগাকেও আমরা কিন্তু টুয়াইস পাই এফ দিয়ে প্রকাশ করতে পারবো। তাহলে টুয়াইস পাই, আর এখানে ডিস্টিংগুইশ করার জন্য ডিসক্রিট টাইমের যে ফ্রিকোয়েন্সি সেটাকে আমরা স্মল লেটারে প্রকাশ করলাম, অর্থাৎ টুয়াইস পাই স্মল এফ। তাহলে এইখানে ডিসক্রিট টাইমের যে স্মল এফ সেটাকে আমরা কিভাবে প্রকাশ করব, সেটার একটা ফর্মুলা আছে। ডিসক্রিট টাইম ফ্রিকোয়েন্সি স্মল এফকে লিখতে পারি আমরা এভাবে যে স্মল এফ ইকুয়াল টু ক্যাপিটাল এফ ডিভাইডেড বাই এফ অফ এস, এফ অফ এস। তাহলে এটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল ফ্রিকোয়েন্সি স্মল এফ। এই ক্যাপিটাল এফটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল ফ্রিকোয়েন্সি অর্থাৎ ক্যাপিটাল এফ, আর এই এফ অফ এস হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, যেটা আমরা এখানে দেখালাম স্যাম্পলিং থিওরাম থেকে যেটা দেখালাম এফ অফ এস। তাহলে এই হচ্ছে আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা এখানে মূলত এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। তাহলে এই গেল হচ্ছে আমাদের কনসেপ্ট। এবার আমরা প্রবলেমে চলে আসি। আমাদের এখানে প্রোকেইসের বই, যেটা আমাদের টেক্সট বুক, সেই প্রোকেইসের বইয়ের ফার্স্ট চ্যাপ্টারে, আমাদের চ্যাপ্টারের এক্সাম্পল 1.4.1-এ যে প্রবলেমটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম যে ইফ দ্য টু সাইনোসয়েডাল সিগন্যালস আর cos 20 pi t and cos 100 pi t, sampling frequency is 40 Hz, calculate the discrete time signal of the given continuous time signal and also find its LEs। অর্থাৎ এখানে গিভেন ইনফরমেশন হিসেবে দুইটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল দেওয়া আছে। তাহলে আমরা এটা নিলাম যে x1t একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, x2t একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। x1t হচ্ছে cos 20 pi t আর x2t হচ্ছে cos 100 pi t। এখন এই কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে আমরা ইউজুয়ালি কীভাবে প্রকাশ করি, যে x অফ t যদি একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল হয় তাহলে সেটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। স্ট্যান্ডার্ড যে ভার্সন সেটা হচ্ছে এরকম যে সাইন অথবা কস দুটোই সাইনোসয়েডাল, তাহলে এটাকে আমরা প্রকাশ করতে পারবো এভাবে cos ওমেগা টি প্লাস 5। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্মল টি এর সাথে যে অংশটা থাকে সেটাই মূলত ওমেগা। তাহলে এখানে আমাদের কি আছে, স্মল টি এর সাথে আছে 20 পাই, তাহলে 20 পাই হচ্ছে ওমেগার ভ্যালু। এখানে স্মল টি এর সাথে আছে 100 পাই, তাহলে 100 পাই হচ্ছে আমাদের ওমেগার ভ্যালু। তাহলে x1t এর জন্য আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওমেগা 1, আর x2t এর জন্য আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওমেগা 2। তাহলে ইতিমধ্যে আমরা বলেছি ওমেগা ইকুয়াল টু টুয়াইস পাই এফ। তাহলে এখান থেকে আমরা কি পাবো, টুয়াইস পাই ওমেগা 1কে আমরা ভাঙলাম টুয়াইস পাই f1। তাহলে এইখানে যে 10টা আমরা পাচ্ছি, এই 10টা হচ্ছে ক্যাপিটাল f1 অর্থাৎ অ্যানালগ সিগন্যাল ফ্রিকোয়েন্সির ভ্যালু। আর এখানে cos টুয়াইস পাই 50t যেটা আমরা পাচ্ছি, এখানে যে 50টা আমরা পেয়েছি এটা হচ্ছে f2 এর ভ্যালু, অ্যানালগ সিগন্যাল ফ্রিকোয়েন্সি f2 এর ভ্যালু। তাহলে এখানে আমরা দুইটা ফ্রিকোয়েন্সি পেলাম, f1 আর f2, দুইটাই হচ্ছে অ্যানালগ সিগন্যাল ফ্রিকোয়েন্সি। এখন আমাদের কাজটা কি, এখানে বলে দেওয়া আছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 40 Hz। তাহলে এটা হচ্ছে গিভেন ইনফরমেশন এফ অফ এস এর ভ্যালু। তাহলে এখানে কোয়েশ্চেনে এফ অফ এস এর ভ্যালু দেওয়া আছে,
তাহলে আমরা লিখে নিলাম যে এফ অফ এস ইকুয়াল টু 40 হার্জ। এখন কোয়েশ্চেন কি দেখি, কোয়েশ্চেনে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য ডিসক্রিট টাইম সিগন্যাল অফ দ্য গিভেন কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। যে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, দুটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল দেওয়া আছে, এই দুটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল থেকে আমাদের ডিসক্রিট টাইম সিগন্যাল বের করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কোয়েশ্চেন। আর 2 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে অলসো ফাইন্ড অ্যালিয়েস। এই দুইটা ডিসক্রিট টাইম সিগন্যালে অ্যালিয়েস তৈরি হয় কিনা সেটা আমাদের বের করতে হবে। তাহলে অ্যালিয়েস নিয়ে আমরা একটু পরে আলোচনা করি, সবার প্রথমে আমরা ডিসক্রিট টাইম সিগন্যালটা বের করে নিই। তাহলে এখানে যে x1t আছে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। তাহলে এই কন্টিনিউয়াস টাইম সিগন্যালের করসপন্ডিং ডিসক্রিট টাইম সিগন্যাল হচ্ছে x1n। এটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল, ডিসক্রিট টাইম সিগন্যাল যেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে ডিসক্রিট টাইম সিগন্যালেও একইভাবে আমরা প্রকাশ করতে পারি cos ওমেগা n। এখানেও কিন্তু একইভাবে যে কোনো সিগন্যালেরই ফ্রিকোয়েন্সি টার্ম থাকে, অর্থাৎ তাদেরকে এখানে কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে আমরা যেভাবে প্রকাশ করেছি cos ওমেগা টি প্লাস ফাই, ঠিক একইভাবে আমরা এটাকেও প্রকাশ করতে পারি যে এখানে যদি x অফ n লিখি তাহলে এটাকে স্ট্যান্ডার্ড এক্সপ্রেশনে আমরা এটাকে প্রকাশ করতে পারি x অফ n ইকুয়াল টু cos টুয়াইস পাই f, যেটা হচ্ছে আমাদের ওমেগার ভ্যালু। আর এটার সাথে যেহেতু এটা ডিসক্রিট সিগন্যাল তাহলে এটা স্মল n থাকবে। তাহলে এখানে টুয়াইস পাই এফ হচ্ছে ওমেগার ভ্যালু। ওমেগা কত আমরা ইতিমধ্যে বলেছি, আমাদের ওমেগাটা হচ্ছে এইটা হচ্ছে ওমেগার ভ্যালু। তাহলে ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রে ওমেগা হচ্ছে ক্যাপিটাল ওমেগা, তাহলে টুয়াইস পাই স্মল এফ। তাহলে এই স্মল এফের জন্য আমরা কিন্তু ফর্মুলা ইতিমধ্যে বলেছি যে ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য আমাদের ফ্রিকোয়েন্সি স্মল এফ ইকুয়াল টু ক্যাপিটাল এফ ডিভাইডেড বাই এফ অফ এস, যেখানে ক্যাপিটাল এফটা হচ্ছে আমাদের আমাদের অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি আর এফ অফ এস হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। তাহলে এখান থেকে আমি ভ্যালুটা বসাই দিতে পারি, যেহেতু আমরা x1n এর ভ্যালু বের করতে চাই তাহলে এখানে যে এফটা পাচ্ছি সেটা হচ্ছে স্মল f1। তাহলে স্মল f1 এর জন্য আমাদের ফর্মুলা কী হবে, ক্যাপিটাল f1 ডিভাইডেড বাই এফ অফ এস। তাহলে ক্যাপিটাল f1 এর ভ্যালু কত, এখান থেকে আমরা ক্যাপিটাল f1 এর ভ্যালু দেখেছি যে 10 হচ্ছে আমাদের f1 এর ভ্যালু। তাহলে এখানে আমরা 10 বসালাম ডিভাইডেড বাই এফ অফ এস এর ভ্যালু কত 40। তাহলে এখান থেকে আমরা ভ্যালু বসালাম। তাহলে আলটিমেটলি এটাকে যদি আমরা ক্যান্সেল আউট করি তাহলে উপরে নিচে কাটা যাওয়ার পর আলটিমেটলি আমরা পেলাম পাই ডিভাইডেড বাই 2, cos পাই ডিভাইডেড বাই 2 ইন্টু n। এটা হচ্ছে x1n এর ভ্যালু। এবার আমরা x2n এর ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি তাহলে একইভাবে cos টুয়াইস পাই f2n, স্মল f2n। তাহলে স্মল f2 এর ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা কি করব, আমাদের এখানে স্মল f2 এর ভ্যালু বের করতে হলে আমাদের এখানে ক্যাপিটাল f2 হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে ক্যাপিটাল স্মল f2 আর এখানে হয়ে যাবে ক্যাপিটাল f2। তাহলে স্মল f2 এর ভ্যালু বের করার জন্য ক্যাপিটাল f2 এর ভ্যালু আমরা জানি যে 50। তাহলে 50 ডিভাইডেড বাই এফ অফ এস, যেখানে এফ অফ এস এর ভ্যালু হচ্ছে 40। তাহলে এখানে উপরে নিচে কাটা যাবে আর এখানে আমরা যদি বাদ দিই তাহলে এখানে পাবো হচ্ছে 2, দ্যাট মিন্স 5 পাই ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে x2n এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের পাই বাই 2 এর সাথে একটা হায়ার অর্ডার টার্ম আছে যেটা হচ্ছে 5। তাহলে আমরা ফোরিয়ার সিরিজেও এই জিনিসটা করে এসেছিলাম যে আমাদের হায়ার অর্ডার যে টার্মগুলো ছিল সেগুলোকে আমরা ভেঙে ছোট করে নিয়ে এসেছিলাম, অর্থাৎ হারমোনিকে নিয়ে এসেছিলাম। তাহলে এখানে পাই বাই 2 এটা অলরেডি এটা স্মলেস্ট ইউনিটে আছে, অর্থাৎ এটা ফান্ডামেন্টাল হিসেবে আছে, কিন্তু এখানে আমাদের হায়ার অর্ডার আছে। তাহলে আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম যতটা এটাকে ভেঙে ছোট করা যায়, অর্থাৎ হারমোনিকে নিয়ে আসা যায়। তাহলে আমরা এটা হারমোনিকে নেই, এটাকে হারমোনিকে আনতে হবে। তাহলে cos 5 পাই ডিভাইডেড বাই 2 ইন্টু এনকে আমরা যদি ভাঙি তাহলে আমরা এটাকে এভাবে প্রকাশ করতে পারি cos টুয়াইস পাই প্লাস পাই বাই 2 ইন্টু এন। তাহলে এভাবে আমরা লিখলাম কেন, লেখার পেছনে কারণ হচ্ছে এখানে আমাদের cos পাই বাই 2 আছে এবং আমরা সবসময় চেষ্টা করব যে cos যাই থাক না কেন, cos থেটাও যদি বলি তাহলে cos থেটাকে এমনভাবে প্রকাশ করতে যাতে সেখানে পাই বা টুয়াইস পাই থাকে। তার আগে পাই বা টুয়াইস পাই থাকলে কোয়ার্ডে বসাইতে আমাদের সুবিধা হবে। তাহলে এখানে আমরা টুয়াইস পাই পেয়েছি, এতে সুবিধা কি আমরা দেখতে পাচ্ছি যে 2 ইন্টু 2 দ্যাট মিন্স 4 পাই প্লাস পাই দ্যাট মিন্স 5 পাই ডিভাইডেড বাই 2 কিন্তু চলে আসছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে এটাকে আমরা ভেঙে ছোট করতে পারি। কিভাবে,
কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে cos টুয়াইস পাই প্লাস থেটা আছে, আর আমরা জানি cos টুয়াইস পাই প্লাস থেটা ইকুয়াল টু cos থেটা। কীভাবে পেলাম আমরা এটা যদি আমরা কোয়ার্ডে বসাই তাহলে আমরা জানি যে আমাদের চারটা কোয়ার্ড, 1 2 3 4 চারটা কোয়ার্ড আছে, আর এখানে বলছে cos টুয়াইস পাই, আমরা জানি টুয়াইস পাই মানে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখান থেকে এটা হচ্ছে 0 থেকে শুরু করলাম, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, এটা হচ্ছে 360 ডিগ্রি, তার মানে একবার আমরা রোটেট করে আসলাম। তাহলে টুয়াইস পাইয়ের সাথে প্লাস থেটা আছে, তার মানে টুয়াইস পাই হচ্ছে এই পয়েন্টটা, আর প্লাস থেটা মানে হচ্ছে এই ফার্স্ট কোয়ার্ডে আমরা এখন আছি। তাহলে ফার্স্ট কোয়ার্ডে কি হয় আমরা জানি যে ফর্মুলা অল সিলভার টি কাপ, তার মানে ফার্স্ট কোয়ার্ডে সব ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভ্যালু পজিটিভ। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে ফার্স্ট কোয়ার্ডে সব ভ্যালু পজিটিভ, অর্থাৎ cos টুয়াইস পাই থেটার ভ্যালু এখানে পজিটিভ, অর্থাৎ cos থেটা পাবো আমরা। তাহলে cos থেটার ভ্যালু কত? cos π/2 ইন্টু এন। এই যে এখানে আমরা cos π/2 ইন্টু এন পেয়েছি, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের রেজাল্ট। এই যে আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেন আছে, ক্যালকুলেট দ্য ডিসক্রিট টাইম সিগন্যাল অফ দ্য গিভেন কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, এটার কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি পেয়ে গেলাম। এটা হচ্ছে কোয়েশ্চেন 1-এর অ্যান্সার। এবার আমাদের দ্বিতীয় কোয়েশ্চেনে চলে যাব, অ্যান্ড অলসো ফাইন্ড অ্যালিয়েজ। অ্যালিয়েজ শব্দটা নিয়ে প্রথমে বলি। অ্যালিয়েজ শব্দের অর্থ হচ্ছে ছদ্মবেশী, অর্থাৎ অ্যালিয়েজ মানে হচ্ছে একটা সিগন্যাল যখন প্রথমে আসে তখন দেখতে হয়তো তাদেরকে আলাদা লাগতে পারে, কিন্তু যখন তার উপরে অপারেশন করা হয় তখন যদি সিগন্যালটা আরেকটা সিগন্যাল মতো একই সিগন্যালে পরিণত হয় তখন সেটাকে আরেকটা সিগন্যালের অ্যালিয়েজ বলা হয়। তাহলে অ্যালিয়েজ হচ্ছে ছদ্মবেশী। বিষয়টা হচ্ছে এরকম, মডুলেশনে আমরা যখন কমিউনিকেশন 1-এ মডুলেশন পড়েছি তখন আমরা দেখেছি যে আমাদের ফোল্ডিং ফ্রিকোয়েন্সি অথবা ফোল্ড ওভার ফ্রিকোয়েন্সি বলে একটা ফ্রিকোয়েন্সি ছিল, যেটার উপরে গেলে বেসিক্যালি আমাদের সিগন্যালটা ফোল্ড হয়ে আগের যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো থাকতো তার সাথে এসে মিশে যেত। তখন আলটিমেটলি ফোল্ডিং ফ্রিকোয়েন্সি নিজে যেভাবে করাপ্টেড হতো, এর আগের ফ্রিকোয়েন্সি অর্থাৎ যে ফ্রিকোয়েন্সিতে সে ফোল্ড ওভার হয়েছে তাকেও সে করাপ্ট করে দেয়। অর্থাৎ অ্যালিয়েজ এটা আমাদের কমিউনিকেশন সিস্টেমের জন্য খারাপ। এবং এই অ্যালিয়েজটা কখন হয়? যখন আমরা মডুলেশন করি, যখন আমরা অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন করি, তখন আমরা যদি স্পেসিফিকেশনগুলো এবং আমাদের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল না করি তখনই মূলত এই অ্যালিয়েজটা তৈরি হয়, অর্থাৎ অ্যালিয়েজিং ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট তৈরি হয়, যেটা নিজেও করাপ্টেড থাকে এবং অন্য ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলোকেও করাপ্টেড করে দেয়। তাহলে অ্যালিয়েজিং কখনোই আমাদের কমিউনিকেশন সিস্টেমের জন্য ডিজায়ার্ড নয়। তাহলে অ্যালিয়েজ বিষয়টা এখানে আমরা খুব ইজিলি বুঝতে পারি কেমন, সেটা হচ্ছে x1n, সেটার জন্য আমরা ভ্যালু পেয়েছি cos π/2 ইন্টু এন। আবার x2n এর জন্য আমরা x2n এর যখন cos 5π/2 ইন্টু এন পেয়েছিলাম, সেটাকে আমরা যখন ভেঙে হারমোনিকে নিয়ে আসলাম তখন কিন্তু আমরা cos π/2 পেয়েছি, অর্থাৎ এই দুইটা কিন্তু আইডেন্টিক্যাল সিগন্যাল। এখানে x1n এর জন্য যা পেয়েছি সেটা এবং x2n এর জন্য যেটা পেয়েছি দুইটা কিন্তু সেম সিগন্যাল, cos π/2 ইন্টু এন, cos π/2 ইন্টু এন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x2n এবং x1n হচ্ছে দুইটা সমান সিগন্যাল, একই সিগন্যাল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে x1t এবং x2t দুইটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে আমরা fs ইকুয়াল টু 40 স্যাম্পলস পার সেকেন্ড রেটে আমি এটাকে স্যাম্পলিং করেছি। করার পর আমরা যে ডিসক্রিট টাইম সিগন্যাল পেয়েছি তারা কিন্তু একে অপরের সাপেক্ষে আইডেন্টিক্যাল, একই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে f2 50 হার্টজ এটা আসলে f1 10 হার্টজেরই একটা অ্যালিয়েজ, ছদ্মবেশ। ঠিক আছে, এটা কেন হলো? মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইনিশিয়ালি আমাদের যে গিভেন ইনফরমেশন কোয়েশ্চেনে ছিল সেখানে যে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল x1t দেওয়া ছিল এবং x2t দেওয়া ছিল, তারা কিন্তু সম্পূর্ণ ভিন্ন সিগন্যাল। কেন? কারণ তাদের ওমেগা আলাদা, কারণ তাদের ফ্রিকোয়েন্সি আলাদা। কিন্তু দুইটা সম্পূর্ণ আলাদা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল যখন আমরা তাকে ডিসক্রিট টাইম সিগন্যালে পরিণত করলাম তখন গিয়ে দেখা গেল দুটা সিগন্যাল একই রকম হয়ে যাচ্ছে, অর্থাৎ দুইটা ডিসক্রিট টাইম সিগন্যাল সেম, একে অপরের আইডেন্টিক্যাল। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কেন হলো? মূলত এই জিনিসটা হওয়ার পেছনে কারণ হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। আমি যে রেটে স্যাম্পল করেছি সেটা হচ্ছে আন্ডার স্যাম্পলিং।
আমরা জানি যে এখানে স্যাম্পলিং থিওরাম অনুযায়ী আমাদের একটা সিগন্যালের যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি থাকবে তার দ্বিগুণ রেটে স্যাম্পল করতে হয়, কিন্তু আমরা এখানে সেটা করিনি। যেমন আমরা যদি এখানে দেখি যে আমাদের এখানে x1t এর ভ্যালু হচ্ছে, আমাদের এখানে x1t এর ভ্যালু হচ্ছে 10, যেখানে f1 এর ভ্যালু হচ্ছে 10, আর x2t এখানে আমাদের f2t এর ভ্যালু হচ্ছে, f2 এর ভ্যালু হচ্ছে 50, f2 এর ভ্যালু হচ্ছে 50। তাহলে এখানে আছে 10 আর এখানে আছে 50। তাহলে এখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে, এই কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 50। তাহলে এখানে যদি আমরা 50 বসাই, এখানে যদি আমরা 50 বসাই, এখানে যদি আমরা 50 বসাই তাহলে আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত হওয়ার কথা? এখানে যদি আমরা 50 বসাই তাহলে আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হওয়ার কথা ছিল 100। এখানে আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হওয়ার কথা ছিল 100, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 40 হার্টজ। তাহলে 40 হার্টজ যেহেতু দেওয়া আছে সেহেতু এটা হচ্ছে আন্ডার স্যাম্পলিং করা হয়েছে। আন্ডার স্যাম্পলিং করার কারণেই মূলত এই অ্যালিয়েসটা তৈরি হয়েছে। তাহলে এটাকে আমরা যদি অ্যালিয়েসটাকে অ্যাভয়েড করতে চাই তাহলে মূলত আমাদের যে স্যাম্পলিং থিওরি আছে সেই স্যাম্পলিং থিওরিতেই কিন্তু আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করতে হবে, কিন্তু যেহেতু এখানে আমাদের তার থেকে কম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে সে কারণেই মূলত এই অ্যালিয়েসটা তৈরি হয়েছে। তাহলে এখানে আমরা লিখব যে এখানে আমাদের f2 ইকুয়াল টু 50 হার্টজ, এটা মূলত f1 ইকুয়াল টু 10 হার্টজেরই একটা অ্যালিয়েস। শুধু f1 আর f2 না, আমরা যদি এই রকম আরও সাইনোসয়েডাল ব্যবহার করি যে সাইনোসয়েডালগুলো মূলত এই প্যাটার্নটা ফলো করছে, তাহলে প্রত্যেকটাই কিন্তু f1 এর অ্যালিয়েস হবে। কেমন সেটা? যদি আমরা cos টুয়াইস পাই f1 এর ভ্যালু হচ্ছে 10, তাহলে এখানে আমরা যদি 10 লিখি, আর এখানে 40টা কি? 40 হচ্ছে fs এর ভ্যালু। তাহলে আমরা যদি এরকম cos টুয়াইস পাই f1 প্লাস fs ইন্টু k ইন্টু t, এরকম যতগুলো সিগন্যাল আমি দিব প্রত্যেকটাই কিন্তু f1 এর অ্যালিয়েস হয়ে যাবে। সেটা কেমন? আমরা যদি একটা চিন্তা করি যে k এর ভ্যালু 1 আমরা কনসিডার করলাম, তাহলে 1 কনসিডার করলে কত? 40 ইন্টু 1 প্লাস 10, দ্যাট মিনস 50। তাহলে cos টুয়াইস পাই 50 ইন্টু t, সেটাই কিন্তু আমরা করেছি এখানে। এই যে cos টুয়াইস পাই 50 ইন্টু t, এটার জন্য আমরা ভ্যালু বের করে দেখেছি যে আলটিমেটলি x1n এবং x2n এর ভ্যালু কিন্তু সেম হয়ে যায়, তার মানে অ্যালিয়েস তৈরি হয়। এখন যদি আমি k এর ভ্যালু যদি আমি 2 চিন্তা করি, এখানে k এর ভ্যালু আমরা 2 ধরি, তাহলে কি হয় আমরা দেখি। তাহলে k এর ভ্যালু আমরা যদি 2 ধরি তাহলে 40 ইন্টু 2, দ্যাট মিনস এখানে আমাদের কত? এখানে আমাদের 40 ইন্টু 2 80 হয়ে যাচ্ছে, আর f1 এর ভ্যালু হচ্ছে 10, তার মানে 90। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি cos টুয়াইস পাই 90t। তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে যে cos 180 পাই t, ঠিক আছে? তাহলে cos 180 পাইটিকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে এখানে 180 পেয়েছি আমরা, অর্থাৎ এখানে টুয়াইস পাই 90 এসছে। এখন এইটাকে আমরা যদি আরেকটা সিগন্যাল হিসেবে চিন্তা করি, যে এটাকে যদি আমরা x3t হিসেবে চিন্তা করি, তাহলে এটার করসপন্ডিং ডিসক্রিট টাইম সিগন্যাল কি হবে? এটার করসপন্ডিং ডিসক্রিট টাইম সিগন্যালকে আমরা লিখতে পারি x3n ইকুয়াল টু cos টুয়াইস পাই স্মল f3 কে আমরা লিখতে পারি কিভাবে? স্মল f3t স্মল f3n। তাহলে এটার ভ্যালু আমরা লিখতে পারি এভাবে যে cos টুয়াইস পাই ক্যাপিটাল f3 ডিভাইডেড বাই f অফ s। তাহলে ক্যাপিটাল f3 এর ভ্যালু কত? 90। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 90 ডিভাইডেড বাই 50। f অফ s এর ভ্যালু কত? 50 না 40, f অফ s এর ভ্যালু হচ্ছে 40 ইন্টু n। তাহলে এটাকে যদি আমরা ক্যান্সেল আউট করি তাহলে আমরা এখান থেকে পাবো
cos 9 পাই ডিভাইডেড বাই 2। তাহলে এটা হচ্ছে x3n এর ভ্যালু। তাহলে এখানে একটা হায়ার অর্ডার আছে, 9 আছে। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে সেটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? আমরা যদি এখানে একটু দেখি যে এখানে আছে cos 9 পাই টি। তাহলে cos 9 পাইকে আমরা টোয়াইস পাইয়ের সাপেক্ষে কিভাবে প্রকাশ করতে পারি? cos 9 পাই ডিভাইডেড বাই 2, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে cos টোয়াইস পাই প্লাস 5 পাই ডিভাইডেড বাই 2। তাহলে এখানে 4 পাই প্লাস 5 পাই ইকুয়াল টু 9 পাই হচ্ছে। তাহলে একইভাবে আমরা দেখতে পাচ্ছি cos টোয়াইস পাই প্লাস থেটা। তাহলে cos টোয়াইস পাই প্লাস থেটা মানে কি? cos টোয়াইস পাই প্লাস থেটা মানে হচ্ছে এটা ফার্স্ট কোয়ার্ডে পড়বে, আর আমরা জানি যে ফার্স্ট কোয়ার্ডে সকল ভ্যালু পজিটিভ। দ্যাট মিনস এখানে আমরা পাবো cos টোয়াইস পাই প্লাস থেটা ইকুয়াল টু cos থেটা। তাহলে এখান থেকে আমরা পাবো cos 5 পাই বাই 2, 5 পাই বাই 2। আর আমরা ইতিমধ্যে দেখেছি যে cos 5 পাই বাই 2কে ভাঙলে আলটিমেটলি cos পাই বাই 2 ইন্টু nই পাওয়া যায়, অর্থাৎ ওই x1n এর ভ্যালু, অর্থাৎ আইডেন্টিক্যাল ভ্যালু, অর্থাৎ অ্যালিয়েস তৈরি হবে। তার মানে এখানে এই ফর্মুলাতে k1 এর ভ্যালু, k এর ভ্যালু 1 2 3 4 5 6 যাই বসাই না কেন, যতক্ষণ পর্যন্ত আমি এটাকে 40 স্যাম্পলস পার সেকেন্ড দিয়ে আমি স্যাম্পল করব, ততবার আসলে আমাদের f1 এর মতো আইডেন্টিক্যাল সিগন্যাল তৈরি হবে। ঠিক আছে? তাহলে এটাই মূলত আমাদের অ্যালিয়েজিং। এইটাই হচ্ছে এটার অ্যান্সার, যে এখান থেকে আমরা অ্যালিয়েস পাবো। তাহলে এটা হচ্ছে এক্সাম্পল 1.4.1 এর অ্যান্সার।